রূপপুর গ্রামের ভোর কখনো অলসভাবে আসত না। পূব আকাশে আলোর রেখা ফোটার আগেই যখন দূরপাল্লার প্রথম বাসটি ধুলোর ঝড় তুলে চৌরাস্তার মোড়ে এসে দাঁড়াত, ঠিক তখনই একটি জরাজীর্ণ চায়ের দোকানে টিমটিমে হ্যারিকেন জ্বলে উঠত। সেই দোকানটির মালিক ছিলেন বৃদ্ধ শশধর মঙ্গল। শীর্ণ শরীর, কপালে গভীর চিন্তার রেখা, ক্ষয়ে যাওয়া চটি আর জীর্ণ পোশাকের আড়ালে লুকিয়েছিল এক বুক স্বপ্ন, নিজের একমাত্র কন্যা অনন্যাকে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো, যেন পুরো তল্লাটের মানুষ একদিন তার সাফল্যে স্তম্ভিত হয়ে যায়। শশধর বাবু প্রতিদিন রাত 2:30টায় শয্যা ত্যাগ করে নিজের ভাঙা সাইকেলটি নিয়ে পার্শ্ববর্তী গঞ্জের পাইকারি বাজার থেকে দুধ ও কয়লা আনতে ছুটতেন। কনকনে শীতে হাত অবশ হয়ে আসত, শ্রাবণের অঝোর ধারায় সিক্ত হতো জীর্ণ শরীর, তবুও শশধরের চাকা থামেনি। তার অন্তরে জ্বলছিল কেবল একটিই অগ্নিশিখা, আমার মা অনন্যা বিদ্যা অর্জন করবে, অন্ধকারের সীমা পেরিয়ে যাবে। অথচ পাড়ার লোকজন প্রায়শই তাকে পরিহাসের পাত্র বানিয়ে বলত, আরে মণ্ডলমশাই, কন্যা সন্তানকে এত পুঁথি পড়িয়ে লাভ কি? কদিন পর তো পরহস্তগত করতে হবে, কেন বৃথা অর্থদণ্ড করছেন? শশধরবাবু সেসব বিদ্রূপ কেবল এক চিলতে হাসিতে উড়িয়ে দিতেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন তার অনন্যা আর 5টা সাধারণ মেয়ের ছাঁচে গড়া নয়। অনন্যা শৈশব থেকেই ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। যখন সমবয়সী কন্যারা পুতুল খেলায় মত্ত থাকত, তখন অনন্যা বাঁশের কঞ্চি দিয়ে কৃত্রিম রাইফেল বানিয়ে উঠোনে কুচকাওয়াজ করত। অপরাহ্নে সহপাঠীরা যখন খেলার মাঠে কিংবা নিদ্রায় বিভর, সে তখন জরাজীর্ণ সাদা-কালো টেলিভিশনে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ দেখত। তার শয়নকক্ষের মলিন দেওয়ালে শোভা পেত কেবল বীর সেনানীদের প্রতিকৃতি। মাঝে মাঝে সে দর্পণের সম্মুখে ঋজু হয়ে দাঁড়িয়ে সামরিক অভিবাদন জানাত। আবার কখনো মায়ের সুতিশাড়ি কোমরে শক্ত করে বেঁধে নিজেকে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা কল্পনা করত। জননী সুমিত্রা দেবী উদ্বিগ্ন হয়ে বলতেন, হ্যাঁ রে অনন্যা, তুই মেয়ে মানুষ, এত রণক্ষেত্রের গল্প আর বীরত্বের কথা তোর মুখে শোভা পায়? তখন কিশোরী অনন্যার চোখ দুটি দীপ্ত হয়ে উঠত। সে বলত, মা, তুমি দেখে নিও, একদিন আমি এদেশের সবচেয়ে শক্তিশালী ফৌজি অফিসার হব, সংবাদপত্রে আমার ছবি বেরোবে, আর সেদিন তোমাদের দুজনকে রাজকীয় সাজে বড় শহরে নিয়ে যাব। অনন্যার বাল্যকাল কেটেছে চরম অভাবের আবর্তে। গ্রামের জীর্ণ সরকারি পাঠশালা, যার জানলার কাঁচ ভাঙা, চৈত্র বৈশাখের দাবদাহে ঘামে ভেজা কক্ষ, আর বর্ষাকালে ছাদ বেয়ে পড়া জলের ধারা, সেই প্রতিকূলতার মাঝেই অনন্যা তার মেধার স্বাক্ষর রাখত। একদিন শ্রেণীকক্ষে প্রধান শিক্ষক প্রিয়তোষবাবু শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলেন। কেউ প্রকৌশলী হবার ইচ্ছা প্রকাশ করল, কেউ বা চিকিৎসক। অতঃপর অনন্যা দণ্ডায়মান হয়ে মস্তক উন্নত করে পরম প্রত্যয়ে বলল, আমি ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হব। মুহূর্তের মধ্যে সমগ্র শ্রেণীকক্ষ উপহাসের হাসিতে ফেটে পড়ল। পেছনের বেঞ্চ থেকে কতিপয় ছাত্র ব্যঙ্গ করে বলল, আরে দেখ দেখ, চাওয়ালার মেয়ে নাকি দেশের সুরক্ষার দায়িত্ব নেবে, আগে নিজের ভাঙা ঘরের চালটা তো মেরামত কর। সেদিন প্রথমবার অনন্যার কিশোরী মন অভিমানে ভেঙে পড়েছিল, তার নেত্রকোণ অশ্রুসিক্ত হয়েছিল। সে নিভৃতে গৃহে প্রত্যাবর্তন করল। সন্ধ্যায় বাবার দোকানের এক কোণে বসে অশ্রু বিসর্জন করতে করতে বলল, বাবা, যারা দরিদ্র তাদের কি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে নেই? শশধরবাবু নিজের মলিন পকেট থেকে একটি জীর্ণ ও কোণ ছেঁড়া 5 টাকার নোট বের করে অনন্যার করপুটে রেখে বললেন, মাগো, এই নোটটা দেখো, কতটা মলিন আর দীর্ণ, কিন্তু এর মূল্য কি হ্রাস পেয়েছে? মানুষের প্রকৃত পরিচয় তার পরিধেয় বস্ত্রে বা বৃত্তে নয়, তার ইস্পাত কঠিন সংকল্পে। সেই রজনীতেই অনন্যার অন্তরের সুপ্ত সিংহী জাগ্রত হল। পরদিন থেকে তার জীবনযাত্রার গতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। প্রতিদিন প্রত্যুষে 4টে শয্যাত্যাগ, পিতার সাথে গঞ্জের বাজারে যাওয়া, ভারী দুধের ক্যান নামানো, অতঃপর বিদ্যালয়ে গমন এবং সেখান থেকে ফিরে এসে চায়ের দোকানের কেতলি সামলানো, আর নিশুতি রাতে একাগ্রচিত্তে অধ্যয়ন। গ্রামে লোডশেডিং ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা, তাই হ্যারিকেনের ক্ষীণ আলোকেই সে অক্ষরের পর অক্ষর সাজিয়ে যেত। অনন্যা কেবল পুঁথিগত বিদ্যাতেই সীমাবদ্ধ ছিল না, শারীরিক তসরত ও দৌড়ে এসেছিল অপ্রতিদ্বন্দ্বী। ছেলেদের অবলীলায় পেছনে ফেলে দিত, কাবাডি প্রতিযোগিতায় একাই প্রতিপক্ষকে ধূলিসাৎ করত। গ্রামের বয়োবৃদ্ধ নারীরা সমালোচনা করে বলত, মেয়েটার স্বভাব চরিত্র তো পুরোপুরি ছেলেদের মতো, কিন্তু শশধর বাবু গর্বিত বক্ষে বলতেন, না,
আমার কন্যা 10-এর মধ্যে একজন নয়, সে অনন্যা। কালের নিয়মে অনন্যা যৌবনে পদার্পণ করল। মহানগরে গিয়ে ব্যয়বহুল কোচিং সেন্টারে পড়ার সামর্থ্য তার পরিবারের ছিল না, তাই সে লাইব্রেরি থেকে প্রাচীন ও ব্যবহৃত পুস্তক ধার নিয়ে পড়াশোনা করত। পুরনো খবরের কাগজের পাতা ঘেঁটে সে বৈশ্বিক ঘটনাবলীর নোট তৈরি করত। তখন গ্রামে ইন্টারনেটের সুবিধা ছিল না, তাই প্রতি শনিবারে সে দূরবর্তী মহকুমার সাইবার ক্যাফেতে গিয়ে তথ্যের অনুসন্ধান করত। সেই সময় গ্রামেরই এক বিত্তশালী যুবনেতা সুকান্ত তাকে টিটকারি দিয়ে বলেছিল, আরে অনন্যা, ফৌজি অফিসার হওয়া কি এতই সহজ? শুধু গায়ের জোরে হয় না, পেছনে অগাধ অর্থ আর রাজনৈতিক ক্ষমতা লাগে। অনন্যা তার চোখের ওপর স্থির দৃষ্টি রেখে প্রত্যুত্তর দিয়েছিল, যেদিন আমি দেশের উর্দিতে সজ্জিত হয়ে এ গ্রামে পা রাখব, সেদিন তোমার এই অহংকার মাটির সাথে মিশে যাবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল, যা শশাধরের জীবনকে ধন্য করার বার্তা নিয়ে এসেছিল। সামরিক বাহিনীর প্রবেশিকা পরীক্ষা। অনন্যা একটি সাদামাটা সুতির সালোয়ার কামিজ পরিধান করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হল। পায়ে ছিল বহু পুরনো জীর্ণ জুতো, কিন্তু দৃষ্টিতে ছিল অপরাজেয় আত্মবিশ্বাস। শারীরিক সক্ষমতার পরীক্ষায় বহু প্রতিযোগী মাঠেই লুটিয়ে পড়ল, কিন্তু অনন্যা একের পর এক বাধা অতিক্রম করতে লাগল। যখন অন্তিম দৌড়ের সময় তার ফুসফুস বাতাসের জন্য হাহাকার করছিল, পায়ে তীব্র যন্ত্রণাদায়ক ফোসকা পড়েছিল, ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল বাবার সেই ঘরমাক্ত মলিন মুখাবয়ব। সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ে সীমারেখা অতিক্রম করল। সপ্তাহের শেষে যখন চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হল, তখন দেখা গেল সমগ্র দেশের মধ্যে শীর্ষস্থানে জ্বলজ্বল করছে একটিই নাম, অনন্যা মণ্ডল। শশাধরবাবু সেই বিজ্ঞপ্তি দেখে আনন্দাশ্রু সংবরণ করতে পারেননি, জনসমক্ষেই কেঁদে ফেলেছিলেন। সামরিক একাডেমির প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠোর ও নির্মম। প্রথম দিনই ভোর 4টে সাইরেনের তীব্র আওয়াজে ঘুম ভাঙল। প্রশিক্ষকরা কর্কশ স্বরে চিৎকার করছিলেন, মুভ মুভ ফাস্টার। অনন্যা কত শতবার কাদার মধ্যে আছাড় খেয়েছে, কনুই ছিলে গিয়েছে, হাঁটু থেকে রক্ত ঝরেছে, কিন্তু প্রতিবারই সে দ্বিগুণ শক্তিতে উঠে দাঁড়িয়েছে। এক শীতের রাতে যখন তীব্র ঠান্ডায় হাত পা জমে যাওয়ার উপক্রম হল, তখন তার সহযোদ্ধা প্রীতি জিজ্ঞেস করল, অনন্যা, তুই এত অমানসিক ধকল কিভাবে সহ্য করিস? অনন্যা মৃদু হেসে উত্তর দিল, আমার বাবা যখন রোজ সকালে উনুনের জ্বলন্ত কয়লার তাপ সহ্য করে আমাদের অন্ন সংস্থান করেন, তখন তার কন্যার কাছে এই কষ্ট অতি তুচ্ছ মনে হয়। অনন্যা দক্ষতার সাথে প্রতিটি স্তর পার করতে লাগল। লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, তারপর মেজর, লেফটেন্যান্ট কর্নেল, এবং বহু বছরের কঠোর ও অনবদ্য সেবার পর সেই সোনালি দিনটি এল, যখন দেশের সর্বোচ্চ স্তরের কর্তারা তার কাঁধে দুটি উজ্জ্বল তারকাখচিত ব্যাজ পরিয়ে দিলেন, মেজর জেনারেল অনন্যা মণ্ডল। শশাধরবাবু দূরদর্শনের পর্দায় সেই দৃশ্য দেখে ডুকরে কেঁদে উঠলেন। সুমিত্রা দেবী ঈশ্বরের চরণে মাথা কুটলেন। আর গ্রামের সেই নিন্দুকেরা, যারা একদা কটূক্তি করত, আজ বুক ফুলিয়ে বলতে লাগল, ও তো আমাদের রূপপুরের গর্ব। তথাপি অনন্যা তার শিকড়কে ভুলে যায়নি। এত বড় উচ্চাসনে অধিষ্ঠিত হওয়ার পরও সে প্রতি সপ্তাহের শেষে তার পিতাকে দূরভাষে কল করে জিজ্ঞেস করত, বাবা, চায়ের দোকানটা ঠিকঠাক চলছে তো? শরীর ভালো আছে তো? আর শশধরবাবু সবসময় কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলতেন, সব চমৎকার চলছে রে মা। কিন্তু বাস্তব চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত বেদনাদায়ক। বিগত কয়েক বছরে রূপপুর গ্রামটি মফস্বলের রূপ ধারণ করেছিল। কাঁচা দোকানপাট ভেঙে সেখানে পাকা বিপণী বিতান গড়ে উঠেছিল, কিন্তু সেই বাহ্যিক অগ্রগতির অন্তরালে এক গভীর ভীতি ও আতঙ্ক শিকড় গেড়েছিল। ঠিক সেই সময় মহকুমায় একজন নতুন পুলিশ আধিকারিক নিয়োজিত হলেন, ইন্সপেক্টর প্রতাপ চন্দ্র সিংহ। 6.5 ফুটের দানবীয় চেহারা, মেঘের মতো গম্ভীর কণ্ঠস্বর, চোখে ক্ষমতার নগ্ন অহংকার আর নিষ্ঠুরতা। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সে বাজারের কেন্দ্রস্থলে জিপ থামিয়ে ঘোষণা করল, কান খুলে শুনে রাখো সবাই, এই বাজারে ব্যবসা করতে হলে প্রতি মাসে সুরক্ষা কর দিতে হবে। এক প্রবীণ ফল বিক্রেতা কেঁপে কেঁপে প্রশ্ন করেছিলেন, হুজুর, আমরা তো সরকারকে কর দিই, তবে এটা কিসের? প্রতাপ সিংহ তৎক্ষণাৎ তার কলার চেপে মাটিতে আছাড় মারল। বেশি কথা বলিস, বুড়ো খটাস। ধীরে ধীরে বাজারের প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বলপূর্বক হপ্তা আদায় শুরু হয়ে গেল। যে প্রতিবাদ করত তার বিরুদ্ধে মিথ্যে চুরির মামলা দেওয়া হতো, দোকান ভাঙচুর করা হতো। একদিন গোধূলি লগ্নে যখন সূর্য বিদায় নিচ্ছিল,
শশধরবাবু নিজের চায়ের দোকানটি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় পুলিশের একটি নীল বাতি লাগানো জিপ তার দোকানের সামনে এসে ব্রেক কষল। ইন্সপেক্টর প্রতাপ সিংহ জিপ থেকে নামল। সে নিজের বুট জুতো দিয়ে দোকানের মাটির উনুনটি লাথি মেরে ভেঙে দিল এবং কর্কশ স্বরে বলল, ওই বুড়োমণ্ডল, এই সপ্তাহের খেরোখাতা বের কর, নাকি থানায় গিয়ে আতিথ্য গ্রহণ করবি। শশধরবাবু ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে নিজের কোমর থেকে জীর্ণ কাপড়ের থলি বের করে সারাদিনের উপার্জিত যৎসামান্য খুচরো পয়সা ও নোট প্রতাপের হাতে তুলে দিলেন। তার চোখে ছিল চরম অসহায়তা। প্রতাপ সিংহ অট্টহাস্য করে উঠল। একেবারে সোজা আঙুলে ঘৃণা উঠলে কিভাবে তুলতে হয় আমি জানি। জিপটি ধুলো উড়িয়ে চলে গেল। ঠিক সেই মুহূর্তে রূপপুর থেকে সহস্রাধিক কিলোমিটার দূরে দেশের উত্তর পূর্ব সীমান্তের বরফে ঢাকা এক বাংকারে দাঁড়িয়ে মেজর জেনারেল অনন্যা মণ্ডল সুদূর আকাশের নক্ষত্ররাজির দিকে তাকিয়েছিল। তার বাম হস্তে ছিল সদর দপ্তর থেকে অনুমোদিত 1 সপ্তাহের ছুটির পত্র। সে ওষ্ঠ ধরে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে স্বগতোক্তি করল। অনেক বছর হল মাতৃভূমির ঋণ শোধ করছি, এবার নিজের জন্মদাতার খবর নেওয়া প্রয়োজন। সেদিন সকালের আবহাওয়া ছিল বেশ মনোরম। রূপপুর রেল স্টেশনে হালকা কুয়াশার চাদর বিছানো ছিল। লোকাল ট্রেনের ভিড় থেকে একজন অত্যন্ত সাধারণ যুবতী, পরনে হালকা রঙের সাধারণ সুতির কুর্তি, চোখে সাধারণ ফ্রেমের চশমা আর কাঁধে একটি ল্যাপটপ ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে অবতীর্ণ হল। তার শান্ত ও সৌম্য চেহারায় ছিল এক পরম তৃপ্তির আভাস। স্টেশনের কুলি বা সাধারণ যাত্রী কেউ বিন্দুমাত্র অনুধাবন করতে পারল না যে এই সেই নারী যার একটিমাত্র আদেশে দেশের সীমানায় যুদ্ধজাহাজ নড়ে ওঠে। আজ সে সমস্ত প্রোটোকল বর্জন করে কেবল নিজের গ্রামের কন্যা হয়ে ফিরেছিল। স্টেশন থেকে বের হতেই অনন্যা বুক ভরে বাতাস নিল। মাটির চেনা গন্ধ তার হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। আমার বাড়ি, সে ফিসফিস করে বলল। স্টেশন থেকে গ্রামের মূল বাজারে প্রবেশের পথে অনন্যা লক্ষ্য করল চেনা মানুষগুলোর মুখাবয়বে এক অদ্ভুত কুৎসিত ভয়ের ছায়া। দুজন পরিচিত ব্যক্তি কথা বলতে বলতে হঠাৎ পুলিশের গাড়ি দেখে নীরব হয়ে গেল। বাজারের প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ী জিপের সাইরেন শুনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ল। অনন্যার তীক্ষ্ণ ভ্রু যুগল সামান্য কুঞ্চিত হল। এই শান্ত গ্রামে এমন ভয়ের পরিবেশ কেন? সে মনে মনে প্রশ্ন করল। পাড়ায় প্রবেশ করতেই প্রতিবেশীর শিশুরা চিৎকার করে উঠল, অনন্যা দিদি এসেছে, অনন্যা দিদি এসেছে। কতিপয় প্রবীণ ব্যক্তি তাকে চিনতে পারলেন, কিন্তু অনন্যা বিনম্রভাবে কাউকেই নিজের বর্তমান পদের কথা প্রকাশ করল না। গৃহের প্রবেশদ্বারে পৌঁছতেই সে দেখল জননী সুমিত্রা দেবী তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করছেন। যেমনই তার দৃষ্টি অনন্যার ওপর পড়ল, তিনি হাতের থালা ফেলে দিয়ে ছুটে এসে কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার সোনা মেয়ে। কিছুক্ষণ পর শশধরবাবুও দোকান থেকে ফিরে এলেন। কন্যাকে দেখা মাত্রই বৃদ্ধের চোখে যেন এক লহমায় জীবনের সব ক্লান্তি দূর হয়ে গেল। আরে, আমার মা জননী এসেছে। অনন্যা দ্রুত এগিয়ে গিয়ে পিতার চরণ স্পর্শ করে তাকে জড়িয়ে ধরল। রাতে আহারের টেবিলে বসে অনন্যা লক্ষ্য করল বাবার হাত দুটি কাঁপছে, কপালে নতুন ক্ষতের দাগ। হঠাৎ বাইরে একটি গাড়ির কর্কশ হর্ন বাজতেই বাবার হাতের জলের গ্লাসটি কেঁপে উঠল। অনন্যা গ্লাসটি ধরে শান্ত স্বরে জিজ্ঞেস করল, বাবা, গ্রামে কি হয়েছে? সবাই এত আতঙ্কিত কেন? শশধরবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে তাকালেন। মারে, এখানে নতুন যে পুলিশ বড়বাবু এসেছেন, প্রতাপ সিং, ও মানুষ নয়, একটা রক্তচোষা রাক্ষস। বাজারের প্রতিটি গরিব মানুষের রক্ত জল করা পয়সা কেড়ে নেয়। কেউ প্রতিবাদ করলে তাকে হাজতে পুরে অমানুষিক নির্যাতন করে। অনন্যা বলল, কেউ কি উচ্চপদস্থ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানায়নি? শশধরবাবু বিষণ্ণ হাসলেন। কার কাছে যাবি মা? ওপরের মহলের বড় বড় নেতা আর এসপি সাহেবও নাকি ওর এই পাপের টাকার অংশীদার? অনন্যার ধমনীতে রক্ত টকবক করে ফুটে উঠল। সে জিজ্ঞেস করল, তুমিও কি তাকে টাকা দাও বাবা? শশধরবাবু লজ্জিত ও অপমানিত বোধ করে মস্তক অবনত করলেন। তা দেখে অনন্যার চোখে জল এলেও তা ক্ষণিকের মধ্যে ক্রোধের অগ্নিশিখায় রূপান্তরিত হল। সেই রাতে অনন্যা এক পলকও ঘুমাতে পারল না। সে ছাদের আলসে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, এই অন্যায়ের সাম্রাজ্য আমি ধ্বংস করব। পরদিন প্রত্যুষে অনন্যা একটি সাধারণ সালোয়ার কামিজ পরিধান করে বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করতে বেরোল। এক বটবৃক্ষের ছায়ায় গ্রামের কতিপয় যুবতী জড়ো হয়েছিল।
তাদের মধ্যে ত্রিনা নামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী অনন্যাকে চিনতে পেরে এগিয়ে এলো। দিদি, আপনি সেনাবাহিনীতে আছেন না? আমিও দেশের সেবা করতে চাই, কিন্তু আমার পরিবার বলে মেয়েদের কাজ শুধু রান্নাঘর সামলানো। অনন্যা ত্রিনার চিবুক স্পর্শ করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, যেদিন সমাজ বুঝবে যে মেয়েরা শুধু সংসার নয়, সীমান্তও রক্ষা করতে পারে, সেদিন এই দেশের ভাগ্য পরিবর্তন হবে। দরিদ্র পরিবারে জন্মানো কোনো অপরাধ নয়, কিন্তু অন্যায় সহ্য করে বেঁচে থাকা সবচেয়ে বড় অপরাধ। ত্রিনার চোখের কোণে এক নতুন আশার আলো সঞ্চারিত হল। এদিকে বাজারের অভ্যন্তরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছিল। ইন্সপেক্টর প্রতাপের প্রধান অনুচর এক দাগী অপরাধী ভৈরব সিং লাঠি হাতে দোকানদারদের ভয় দেখিয়ে হপ্তা আদায় করছিল। অনন্যা পরবর্তী দুদিন অত্যন্ত চতুরতার সাথে সাধারণ মানুষের সাথে মিশে ছদ্মবেশে সমস্ত অপরাধের অকাট্য প্রমাণ সংগ্রহ করতে শুরু করল। মোবাইলের গোপন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং, অডিও ক্লিপ এবং ব্যবসায়ীদের গোপন জবানবন্দি। সে সামরিক আইনের ছাত্রী। সে জানত যে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া আইনি লড়াইয়ে শত্রুকে পরাস্ত করা অসম্ভব। এক অপরাহ্নে সে তার পিতার চায়ের দোকানে বসে উনুনে কয়লা দিচ্ছিল, ঠিক তখনই ধুলো উড়িয়ে সেই পুলিশের জিপটি দোকানের সামনে এসে থামল। প্রথমে ভৈরব সিং নামল, তার পেছনে উদ্ধত ভঙ্গিতে নামল স্বয়ং প্রতাপ সিংহ। প্রতাপ দোকানের কাউন্টারে লাঠি দিয়ে আঘাত করল। ওই বুড়ো মণ্ডল, আজকের হিসাবটা পরিষ্কার কর, নাকি দোকানটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেব। শশধরবাবু কাঁপতে কাঁপতে আঁচল থেকে টাকা বের করতে যাচ্ছিলেন, ঠিক তখনই অনন্যা ক্ষিপ্র গতিতে পিতার হাতটি ধরে ফেলল। সমগ্র বাজার যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। শশধরবাবু আতঙ্কিত হয়ে বললেন, মা, ছেড়ে দে। কিন্তু অনন্যার স্থির ও শীতল দৃষ্টি তখন সরাসরি প্রতাপের চোখের ওপর নিবদ্ধ। সে শান্ত অথচ অত্যন্ত গম্ভীর গলায় বলল, এই অর্থ কিসের জন্য দেওয়া হবে ইন্সপেক্টর? এটি একটি বৈধ দোকান, সরকার নির্ধারিত কর দেওয়া হয়। তবে এই চুরির টাকা আপনি কোন অধিকারে দাবি করছেন? রূপপুর থানার ইতিহাসে কোনো সাধারণ নাগরিক, বিশেষত কোনো নারী প্রতাপ সিংহের সামনে দাঁড়িয়ে এই ভাষায় কথা বলার সাহস দেখায়নি। প্রতাপ ধীরে ধীরে অনন্যার অতি নিকটে এগিয়ে এলো। খুব পড়াশোনা জানা দেমাগী মেয়ে মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, এটা তোমার কলেজের ক্যাম্পাস নয়। এখানে আইন আমার লাঠির ডগায় চলে। অনন্যা বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, আইন দেশের সংবিধান অনুযায়ী চলে, আপনার ব্যক্তিগত জমিদারি নয় মিস্টার সিংহ। এই স্পর্ধা দেখে ভৈরব সিং লাঠি উঁচিয়ে এগিয়ে এলো। এই ছুরি, মুখ সামলে কথা বল। প্রতাপ তাকে হাত দিয়ে থামিয়ে কুৎসিত হাসল। তোর মতো ডাঁটালো মেয়েদের কিভাবে সোজা করতে হয় আমি ভালো করেই জানি। আজ রাতে থানায় চল, লকআপের হাওয়া খেলে সব হিরোগিরি জল হয়ে যাবে। শশধরবাবু করজোরে প্রতাপের পায়ে পড়তে চাইলেন। হুজুর, ও বাচ্চা মেয়ে, না বুঝে ভুল করেছে, আমায় ক্ষমা করুন। কিন্তু অনন্যা পিতাকে টেনে তুলল এবং অত্যন্ত কঠোর স্বরে বলল, ভয় দেখাবেন না ইন্সপেক্টর। এই দেশের প্রতিটা নারী আপনার মতো কাপুরুষের সামনে মাথা নত করার জন্য জন্মায়নি। প্রতাপের চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল। সে তর্জনী উঁচিয়ে বলল, কাল ঠিক এই সময় আমি আসব, দেখি তোকে কোন ভগবান রক্ষা করে। পরদিন মধ্যাহ্নে রূপপুরের বাজারের বাতাস এক অদ্ভুত ও রহস্যময় উত্তেজনায় ভারী হয়ে উঠেছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে সবজি বিক্রেতা সবাই জানত আজ এক মহাপ্লাবন আসতে চলেছে। অনন্যা আজও সম্পূর্ণ সাধারণ পোশাকে, চুলে একটি সাধারণ খোপা বেঁধে বাবার দোকানে চায়ের কাপ ধুচ্ছিল। তার চোখে মুখে ভয়ের কোনো লেশমাত্র ছিল না। শশধরবাবু বারংবার অনুরোধ করছিলেন, মা অনন্যা, তুই মহকুমা সদরে চলে যা, ওরা অত্যন্ত বিপজ্জনক অপরাধী। অনন্যা পিতার মলিন হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে বলল, বাবা, শৈশবে তুমি আমাকে শিখিয়েছিলে সংকল্পের মূল্য। আজ তোমার সেই শিক্ষার পরীক্ষা। তুমি শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে দেখো। ঠিক বেলা 12টার সময় দূর থেকে সাইরেনের তীব্র ও বিকট আওয়াজ ভেসে এলো। ধুলোর মেঘ উড়িয়ে পুলিশের 3টি গাড়ি বাজারে প্রবেশ করল। আজ প্রতাপ সিংহের সাথে অতিরিক্ত সশস্ত্র পুলিশ বাহিনী ছিল। প্রতাপ গাড়ি থেকে নেমে সরাসরি শশধরের দোকানের সামনে এসে দাঁড়াল। সে নিজের কালো চশমাটি নামিয়ে নিষ্ঠুর হাসল। কি হে খুকি, আজকের সূর্যোদয় দেখেছ? সূর্যাস্ত দেখতে পাবে তো, নাকি ক্ষমা চেয়ে আমার পায়ে পড়বে? অনন্যা চায়ের কেতলি নামাতে নামাতে বলল, সূর্যাস্ত কাল হবে তা তো সময় বলবে ইন্সপেক্টর। প্রতাপ রাগে ফেটে পড়ল, তোর এত বড় সাহস? অনন্যা এবার কাউন্টার পেরিয়ে বাইরে এসে সোজা হয়ে দাঁড়াল। সাহস নয় ইন্সপেক্টর, এটা একজন সচ্চরিত্র নাগরিকের অধিকার।
যারা উর্দি বিক্রি করে সাধারণ মানুষের পেটে লাথি মারে তারা আর যাই হোক আইনের রক্ষক হতে পারে না। প্রতাপ সিংহ নিজের হাতের লাঠিটি সজোরে দোকানে আঘাত করে ভেঙে ফেলল। অনেক হয়েছে নাটক। ওই বুড়ো মণ্ডল, তোর এই অহংকারী মেয়েকে আজ আমি এমন শিক্ষা দেব যা এই হুপ্পুরের ইতিহাস মনে রাখবে। অনন্যার ভেতরের রণচণ্ডী মূর্তি যেন জাগ্রত হল। সে গর্জে উঠল, নিজের সীমার মধ্যে থাকুন ইন্সপেক্টর। একজন নিরপরাধ নারীকে জনসমক্ষে ধমক দিয়ে নিজেকে বীর ভাবছেন? প্রতাপ সিংহ আর নিজের ক্রোধ সংবরণ করতে পারল না। সে অত্যন্ত জঘন্য ও পাশবিক নজরে অনন্যার দিকে তাকাল এবং আচমকা নিজের ডান হাতটি তুলে অনন্যার বাম গালে এক শটাং চর কষিয়ে দিল। চটাস! সেই চরের শব্দে যেন সমগ্র বাজার এক লহমায় বধির হয়ে গেল। শশধরবাবু চিৎকার করে উঠলেন, অনন্যা! সুমিত্রা দেবী দূর থেকে জিপের আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। বাজারের শত শত মানুষ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। প্রতাপ সিংহ পৈশাচিক উল্লাসে বলল, এই হল রূপপুরের আসল আইন। কিন্তু তার সেই উল্লাস পরবর্তী ৩ সেকেন্ডও স্থায়ী হল না। অনন্যা ধীরে ধীরে তার মস্তক সোজা করল। চরের তীব্রতায় তার ফর্সা গাল লাল হয়ে উঠেছিল, কিন্তু তার নেত্রযুগলে কোনো অশ্রু ছিল না। সেখানে তখন জ্বলছিল সহস্র ভোল্টের বৈদ্যুতিক অগ্নিস্ফুলিঙ্গ। সে এক অপরূপ ও শীতল হাসি হাসল এবং চোখের পলকে প্রতাপ সিংহের সেই চর মারা ডান হাতটি খপ করে ধরে ফেলল। অনন্যার হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে প্রতাপের কবজির হাড় মরমর করে উঠল। অহংকারী ইন্সপেক্টর প্রথমবার তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠল। আহ, ছাড় বলছি, ছাড়! অনন্যার কণ্ঠস্বর তখন সম্পূর্ণ পরিবর্তিত, এক লৌহ মানবীর মতো গম্ভীর ও আদেশাত্মক। যাদের ট্যাক্সের টাকায় আপনার এই উর্দি কেনা, তাদের গায়ে হাত তোলার আগে নিজের কফিনটা তৈরি করে নেওয়া উচিত ছিল, মিস্টার প্রতাপ সিংহ। প্রতাপ কিছু বুঝে ওঠার আগেই অনন্যা তাকে জুডোর এক অসামান্য প্যাঁচে শূন্যে ঘুরিয়ে সজোরে বাজারের পিচ রাস্তায় আছাড় মারল। ভৈরব সিং ও বাকি পুলিশকর্মীরা তাদের আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এগিয়ে আসতে চাইল, কিন্তু ঠিক তখনই দূর দিগন্ত কাঁপিয়ে এক অভূতপূর্ব সাইরেনের আওয়াজ প্রতিধ্বনিত হল। পরবর্তী ৩০ সেকেন্ডের মধ্যে বাজারের চারপাশ থেকে সেনাবাহিনীর জলপাই রঙের সাজোয়া গাড়ি ও জিপ ধুলো উড়িয়ে ভেতরের দিকে প্রবেশ করল। গাড়িগুলো থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল হাতে নামল দেশের এলিট কমান্ডো বাহিনী। তারা নিমেষের মধ্যে রূপপুর পুলিশ বাহিনীকে ঘিরে ফেলল। প্রতাপ সিংহ মাটিতে শুয়েই যন্ত্রণায় চিৎকার করে উঠল, এসব কি হচ্ছে? মিলিটারি কেন? ঠিক তখনই সেনাবাহিনীর একজন উচ্চ কর্নেল দ্রুত পদক্ষেপে এগিয়ে এলেন এবং অনন্যার সম্মুখে এসে বুট জুতো ঠুকে এক কড়া ও রাজকীয় স্যালুট জানালেন। জয় হিন্দ, মেজর জেনারেল অনন্যা মণ্ডল ম্যাম। রাষ্ট্রীয় রাইফেলস আপনার আদেশের অপেক্ষায়। সমগ্র রূপপুর বাজার যেন এক অলৌকিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। শশধরবাবুর হাতের জলের ঘটি মাটিতে পড়ে গেল। সুমিত্রা দেবী চোখ মুছে বারবার দেখতে লাগলেন। ত্রিনা ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে উঠল, জেনারেল, আমাদের অনন্যা দিদির দেশের জেনারেল! ইন্সপেক্টর প্রতাপ সিংহের গায়ের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে অনুভব করল সে কোনো সাধারণ যুবতীকে নয়, স্বয়ং ভারতীয় সেনাবাহিনীর এক জীবন্ত কিংবদন্তিকে আঘাত করেছে। অনন্যা অত্যন্ত ধীর ও ভারী পদক্ষেপে প্রতাপের দিকে এগিয়ে গেল। এখন সেই নীরব বাজারে শুধু তার বুটের গাম্ভীর্যপূর্ণ শব্দ শোনা যাচ্ছিল। আপনি শুধু একজন নারীকে আঘাত করেননি ইন্সপেক্টর, আপনি দেশের সার্বভৌমত্ব, সেনাবাহিনীর সম্মান এবং এই দেশের কোটি কোটি আত্মমর্যাদাশীল নারীর আত্মাকে অপমান করেছেন। তখনই সেই কর্নেল এগিয়ে এলেন। ম্যাম, এই অপরাধীদের কি আমাদের হেফাজতে নেব? অবশ্যই, তবে তার আগে এই বাজারের প্রতিটি সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করুন। অতঃপর সে নিজের পকেট থেকে একটি বিশেষ ডিভাইস বের করল, যাতে বিগত ৩ দিনের সমস্ত তোলাবাজি ও দুর্নীতির ভিডিও লাইভ স্ট্রিমিং হয়েছিল সরাসরি সেনা সদর দপ্তরে। প্রতাপের চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে সাধারণ মানুষ, সবজি বিক্রেতা, রিকশা চালকরা লাঠি ও পাথর হাতে চিৎকার করতে লাগল, ম্যাম, আমরা সাক্ষ্য দেব, এই রাক্ষসদের ফাঁসি দিন, আমাদের বাঁচান। প্রতাপ সিংহ তখন অনন্যার পা জড়িয়ে ধরার চেষ্টা করছিল। ম্যাম, একটা সুযোগ দিন। কিন্তু অনন্যার চোখে তখন কেবল ন্যায়ের জ্বলন্ত অগ্নি। আইনের শাসন কাকে বলে তা এবার আপনি কারাগারের অন্ধকুঠুরিতে বসে শিখবেন ইন্সপেক্টর। রূপপুরের সেই বাজারের ঘটনাটি কেবল একটি মহকুমা বা জেলায় সীমাবদ্ধ থাকল না, তা জাতীয় সংবাদমাধ্যমের মূল শিরোনামে পরিণত হল। যেহেতু এর সাথে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার নাম জড়িয়েছিল, তাই প্রতিরক্ষা মন্ত্রক সরাসরি এই ঘটনার তদন্তভার গ্রহণ করল।
অনন্যা তার বিশেষ তদন্তকারী দলকে নির্দেশ দিল, রূপপুরের একটা ক্ষুদ্র ব্যবসায়ীও যেন আর কোনোদিন উর্দির ভয়ে আতঙ্কিত না হয়। প্রতিটি বয়ান নিখুঁতভাবে নথিবদ্ধ করো। ঠিক সেই সময়েই প্রতাপের স্যাটেলাইট ফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল জেলার পুলিশ সুপার এসপি ধনঞ্জয় সামন্তের নাম। সামন্ত উপাস থেকে চিৎকার করে বলছিলেন, প্রতাপ, তুই কোন নরকের পথ খুলেছিস? তুই স্বয়ং জেনারেলের গায়ে হাত তুলেছিস। আমি নিজে আসছি। ৩০ মিনিটের মধ্যে কালো কাঁচের একাধিক এসইউভি গাড়ি সাইরেন বাজিয়ে বাজারে প্রবেশ করল। গাড়ি থেকে নামলেন জেলার সর্বোচ্চ পুলিশ আধিকারিক এসপি ধনঞ্জয় সামন্ত। তিনি অত্যন্ত দ্রুত গতিতে অনন্যার সামনে এসে অপরাধীর মতো দাঁড়িয়ে এক স্যালিউট ঠুকল। গুড আফটারনুন মেজর জেনারেল অনন্যা মণ্ডল ম্যাম। অনন্যা কোনো প্রতিঅভিবাদন না জানিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, পুলিশ সুপার সাহেব, আপনার জেলায় যদি সাধারণ মানুষকে সুরক্ষার বদলে শোষণের শিকার হতে হয়, তবে আপনার এই পদের সার্থকতা কোথায়? সামন্ত আমতা আমতা করে বললেন, ম্যাম, আসলে এটি একটি স্থানীয় ভুল বোঝাবুঝি। অনন্যা নিজের ল্যাপটপ স্ক্রিনটি তার দিকে ঘুরিয়ে দিল। এই কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের খতিয়ান কি ভুল বোঝাবুঝি? আপনার অ্যাকাউন্টে যাওয়া হপ্তার লভ্যাংশ কি ভুল বোঝাবুঝি? ধনঞ্জয় সামন্ত নিরুত্তর হয়ে গেলেন। তখনই দিল্লির এক জাতীয় সংবাদ মাধ্যমের নির্ভীক সাংবাদিক বিক্রম যোশী ক্যামেরা নিয়ে সামনে চলে এলেন। ম্যাম, এটা কি সত্যি যে এই রূপপুরের মাফিয়া চক্রের সাথে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী মহিম চ্যাটার্জির সরাসরি যোগ রয়েছে? সামন্তর মুখাবয়ব ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, কারণ ততক্ষণে সেই লাইভ সম্প্রচার কোটি কোটি মানুষ দেখে ফেলেছে। প্রতাপ সিংহ তখন মাটির ধুলোয় বসে সামন্তর দিকে তাকিয়ে বলল, স্যার, কিছু একটা করুন, আমায় বাঁচান। সামন্ত দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বললেন, তোর মতো মূর্খ একটা আস্ত মিলিটারি জেনারেলকে বাজারে চড় মেরেছে, এখন দেশের প্রধানমন্ত্রীও তোকে বাঁচাতে পারবে না। সেই রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রূপপুর থানা সিল করে দেওয়া হলো। আর যেমন যেমন তদন্তের ফাইল খুলছিল, সমগ্র জেলার প্রশাসনিক কাঠামোর পচনশীল রূপ প্রকাশ পাচ্ছিল। কোটি কোটি টাকার বালি মাফিয়া চক্র, জাল লাইসেন্স এবং এই সমস্ত কিছুর নেপথ্যে থাকা আসল খলনায়ক মন্ত্রী মহিম চ্যাটার্জির নাম সামনে চলে এলো। রাতে অনন্যা তার পৈতৃক গৃহের ছাদে দাঁড়িয়ে শীতল বাতাস উপভোগ করছিল। তখনই তার ছায়াসঙ্গী মেজর প্রীতি এসে দাঁড়াল। অনন্যা, রাজনীতির শিকড় অনেক গভীরে। ওপর মহল থেকে তোকে এই মামলা থেকে দূরে থাকার অনুরোধ আসছে। অনন্যার দৃষ্টি হঠাৎ সুদূর সীমান্তের মতো কঠোর হয়ে উঠল। প্রীতি, যখন সিয়াচেনের -40 ডিগ্রিতে দাঁড়িয়ে দেশের জন্য প্রাণ দিতে পারি, তখন নিজের জন্মদাতার আত্মসম্মান রক্ষার লড়াইয়ে রাজনৈতিক চাপের কাছে মাথা নত করব? কক্ষনো না। কিন্তু মাফিয়া চক্র এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সেই গভীর রাতেই অনন্যাদের দরজায় একটি ভারী পাথর এসে আঘাত করল, যার সাথে মোড়ানো ছিল একটি চিরকুট। খুব তো উর্দির গরম দেখাচ্ছিস জেনারেল, মনে রাখিস তোর বাবা কিন্তু চিরকাল বর্ডার পার হয়ে বাঁচবে না। পরদিন প্রত্যুষে শশধরবাবু যখন দুধের ক্যান নিয়ে সাইকেলে করে ফিরছিলেন, তখন একটি নম্বর প্লেটহীন ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। তার মাথা ও হাত ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগল। অনন্যা যখন এই সংবাদ পেল, সে ক্ষিপ্র গতিতে মিলিটারি হাসপাতালে পৌঁছল। শশধরবাবু অর্ধচেতন অবস্থায় কন্যার হাতটি শক্ত করে ধরে বললেন, মা অনন্যা, তোর ওদের কাছে মাথা নত করিস না। তোর বাবা মরতে রাজি, কিন্তু এই অন্যায়ের অবসান দেখতে চায়। পিতার এই অশ্রু অনন্যাকে এক পরম শক্তিশালী বীরাঙ্গনায় রূপান্তরিত করল। সমগ্র রূপপুর গ্রাম যেন এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ত্রিনা ও তার সহপাঠীরা কলেজের বাইরে এসে সাধারণ মানুষকে সংগঠিত করে বলল, আজ যদি আমরা অনন্যা দিদির পাশে না দাঁড়াই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চিরকাল এই মাফিয়াদের গোলাম হয়ে থাকবে। হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে এলো। আর এই গণবিক্ষোভের চাপে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করল। মন্ত্রী মহিম চ্যাটার্জির বিলাসবহুল ফার্ম হাউসে হানা দিয়ে নগদ ১০০ কোটি টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হল। এসপি ধনঞ্জয় সামন্তকে গ্রেফতার করা হল এবং প্রতাপ সিংহকে স্থায়ীভাবে বরখাস্ত করে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হল। যখন প্রতাপকে লোহার হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে দূর থেকে অনন্যার দিকে তাকিয়ে হিংস্র চোখে বলল, তুমি একটা যুদ্ধ জিতেছ জেনারেল, কিন্তু মাফিয়ার হাত অনেক লম্বা। পরদিন সকালে অনন্যা রূপপুর হাইস্কুল মাঠে সমগ্র তল্লাটের সাধারণ মানুষের এক বিশাল সভার আয়োজন করল। আজ সে প্রথমবার তার পূর্ণ সামরিক পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হয়েছিল। কাঁধে জলপাই রঙের স্টার, বুকে বীরত্বের মেডেল, মাথায় গ্যারিসন ক্যাপ আর চোখে এক অপরাজেয় দীপ্তি। অনন্যা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলল,
যখন আমি ছোট ছিলাম এই সমাজের মানুষ আমার বাবাকে বলেছিল যে দরিদ্রের কন্যার বড় স্বপ্ন দেখা পাপ, আর কদিন আগে এই রূপপুরের বুকেই একজন অহংকারী পুলিশ অফিসার আমাকে চড় মেরেছিল, কারণ সে ভেবেছিল একজন নারী সর্বদাই দুর্বল ও অসহায়। কিন্তু আজ আমি আপনাদের বলতে এসেছি, নারীর প্রকৃত শক্তি তার পোশাকে বা অলংকারে থাকে না, তার আত্মসম্মান ও শিক্ষায় থাকে। যদি আপনারা নিজেদের কন্যাদের শিক্ষা না দেন, তবে এই সমাজ চিরকাল তাদের দাসী করে রাখবে। যদি আপনারা অন্যায়ের বিরুদ্ধে গর্জে না ওঠেন, তবে প্রতিদিন কোনো না কোনো প্রতাপ সিং আপনাদের আত্মসম্মানে চড় মারতেই থাকবে। তাই আজ সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আপনারা কি ভয়ের অন্ধকারে বাঁচবেন নাকি অধিকারের আলোয়। সমবেত লক্ষাধিক জনতা একযোগে গর্জে উঠল, আমরা লড়াই করব, আমরা অধিকার ছিনিয়ে নেব। সেই ঐতিহাসিক ভাষণের পর সমগ্র রাজ্যের প্রশাসনিক পরিমণ্ডলে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হল। হাজার হাজার তরুণী ডিফেন্স ও পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন করতে লাগল, আর এরই মধ্যে মহামান্য আদালতের বিশেষ বেঞ্চে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য হল। আদালত কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। কেন্দ্রীয় সরকারের আইনজীবী প্রতিটি অকাট্য তথ্যপ্রমাণ, ভিডিও ফুটেজ ও ব্যাংক স্টেটমেন্ট জাজের সামনে উপস্থাপন করলেন। মামলার সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তখন এলো যখন বৃদ্ধ শশধর মণ্ডল মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সাক্ষীর কাঠগড়ায় এসে দাঁড়ালেন। শশধর বাবু অত্যন্ত ধীর অথচ স্পষ্ট গলায় বললেন, ধর্মাবতার, আমি একজন সাধারণ চা বিক্রেতা। আমি সারা জীবন সততার সাথে পরিশ্রম করেছি, কিন্তু এই নিষ্ঠুর সমাজ আমাকে বুঝিয়ে দিয়েছিল যে দরিদ্র হওয়াটাই পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ। কিন্তু আমার কন্যা আজ আমাকে শিখিয়েছে যে দরিদ্র মানুষ ছোট নয়, ছোট সেই ব্যক্তি যে ক্ষমতার দম্ভে অন্যের হকের রুটি কিনে খায়। অনন্যার চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অতঃপর মহামান্য বিচারক তার ঐতিহাসিক রায় পাঠ করলেন। ইন্সপেক্টর প্রতাপ সিংহ দোষী, এসপি ধনঞ্জয় সামন্ত দোষী, মন্ত্রী মহিম চ্যাটার্জি দোষী। প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হল। সমগ্র আদালত কক্ষ করতালিতে মুখরিত হয়ে উঠল। আদালতের বাইরে অপেক্ষারত হাজার হাজার মানুষ খুশিতে মেতে উঠল। স্লোগান উঠল, জেনারেল অনন্যা মণ্ডল জিন্দাবাদ। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর রূপপুর গ্রামটি যেন এক নতুন স্বর্গে পরিণত হল। এখন বাজারে কোনো অবৈধ তোলাবাতি ছিল না। ব্যবসায়ীরা নির্ভয়ে হাসি মুখে ব্যবসা করছিলেন। অনন্যার নিজস্ব অর্থায়নে গ্রামে বীরঙ্গনা আত্মরক্ষা ও ডিফেন্স একাডেমি প্রতিষ্ঠা করল। ত্রিনা সেই একাডেমির প্রথম ব্যাচের ছাত্রী হিসাবে কৃতিত্বের সাথে সেনাবাহিনীতে নির্বাচিত হল। সে মিডল বুকে নিয়ে অনন্যার গৃহে ছুটে এসে বলল, দিদি, আমি পেরেছি, আমি দেশের সেনাদলের সুযোগ পেয়েছি। অনন্যা তাকে পরম স্নেহে বুকে টেনে নিল। এক মনোজ্ঞ সন্ধ্যায় সমগ্র রূপপুর গ্রাম বিজয়া উৎসবের আনন্দে মেতে উঠেছিল। আর সেই উৎসবের আলোর রোশনাইয়ের মাঝে শশধর মণ্ডল তার সেই পুরনো ছোট্ট চায়ের দোকানে বসে উনুনের কয়লা ঠিক করছিলেন এবং পরম শান্তিতে চা তৈরি করছিলেন। এক চেনা গ্রাহক এসে জিজ্ঞেস করলেন, আরে মণ্ডল মশাই, আপনার মেয়ে এখন দেশের এত বড় সেনাপতি, আপনি কেন এখনও এই কয়লার ধোঁয়া খাচ্ছেন? শশধর বাবু তৃপ্তির হাসি হেসে বললেন, বাবু, এই দোকানটা আমার অহংকার, আমার অনন্যার শৈশবের মন্দির। ঠিক তখনই পিছন থেকে এক অতি চেনা, মিষ্ট অথচ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আর এই দোকানটাই তো আমার আসল পরিচয় বাবা। সবাই বিস্মিত হয়ে ঘুরে তাকাল। মেজর জেনারেল অনন্যা মণ্ডল তার পূর্ণ সামরিক ইউনিফর্মে, কাঁধে মেডেল ও তারকা নিয়ে দাঁড়িয়ে আছে। তার বক্ষ গর্বে স্ফীত, কিন্তু চোখে সেই চিরচেনা রূপপুরের সরলতা। অনন্যা ধীরে ধীরে দোকানের ভেতরে প্রবেশ করল এবং তার বৃদ্ধ পিতার হাত থেকে চায়ের ছাঁকনি ও কেতলিটা নিজের হাতে তুলে নিল। সমগ্র রূপপুরের মানুষ অপলক নেত্রে এই অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করছিল। স্বাধীন ভারতের একজন ফৌজি জেনারেল নিজের দরিদ্র বাবার চায়ের দোকানে দাঁড়িয়ে চা তৈরি করছে। অনন্যা হেসে বাবাকে বলল, বাবা, আজকের প্রথম কাপ চা কি তোমার এই জেনারেল মেয়ের হাতে খাবে? শশধর বাবু আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তার চোখের আনন্দের অশ্রু অনন্যার উর্দির ওপর আছড়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে সমগ্র রূপপুর গ্রাম করতালির এক মহাসমুদ্রে পরিণত হল। কারণ সেদিন শুধু কতিপয় অপরাধী হারেনি, সেদিন হেরেছিল গরিবকে অবলা ভাবার সমাজ মানসিকতা, আর জয় হয়েছিল এক জীর্ণ কুঠির থেকে উঠে আসা মেয়ের অদম্য ইচ্ছা ও অপরাজেয় সংকল্পের।